এখন কিন্তু বাক স্বাধীনতা রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে, যেটি গত 15-16 বছর ছিল না। অর্থাৎ আমাদের কমিটিতে নাম আছে জন্য তাকে এই কমিটিতে থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দর্শক, তৃণমূলের ধ্বনিতে মিশে আছে গল্প, উপন্যাস, প্রামাণ্য চলচ্চিত্র, তার থেকে বাইরে নয় তৃণমূল মানুষও। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃণমূলের রাজনীতির আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শফি আলম। ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে এমন একজনকে উপস্থাপন করব যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব ভাই মোহাম্মদ ফয়সাল আহমেদ। ভাইয়া, প্রথমেই জানতে চাই যদি কেমন আছেন, আর তৃণমূলের রাজনীতিতে এসে কেমন লাগছে আপনার? আপনার প্রথম যে কথাটি, আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তৃণমূলের রাজনীতিতে এসে যে বিষয়টি আমার মনে হচ্ছে যে আমি দীর্ঘদিন থেকে একটি স্বপ্ন দেখেছিলাম যে সাধারণ মানুষদের সাথে একসাথে তাদের কাছে গিয়ে তাদের দরজায় গিয়ে কাজ করতে পারবো, এই সুযোগটা পেয়েছি। আর আমি যদি শুরু থেকে একটা বিষয় জানতে চাই, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে মানুষের মধ্যে যেমন সাহস, উদ্দীপনা আছে, ঠিক সেইভাবে একটু বিতর্কিক প্রশ্ন আছে। যেরকম প্রশ্নগুলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতি জেলা, থানা, মহানগরে বিশেষ করে কমিটি দেওয়ার প্রয়োজনীয়তাটা কতটুকু বলে আপনি মনে করেন? দেখুন, একটি সংগঠন যখন তৈরি হয়, প্রতিটি সংগঠনের কিন্তু একটা চেইন অফ কমান্ড থাকা প্রয়োজন আছে, না হলে এক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। যেমন বিগত সময়ে আমরা দেখেছি যে মোল্লা কলেজের যে স্টুডেন্টরা তারা সোহরাওয়ার্দী কলেজে গিয়ে ভাঙচুর করলো। তারপর কি হলো, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের স্টুডেন্টরা তারা এসে মোল্লা কলেজে ভাঙচুর করলো। যখন একটা নির্দিষ্ট কমিটি থাকবে বা যখন কারো নেতৃত্বে সব কিছু চালিত হবে, তখন কিন্তু বিষয়গুলো শৃঙ্খলিত হয়ে থাকে। সেদিক থেকে আমি মনে করি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেমন একটা চেইন অফ কমান্ড থাকে, তাদের নীতি নির্ধারণী পর্যায় থেকে যে নির্দেশনা আসে সেভাবে তারা কাজ করে। সেদিক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জেলা কমিটিগুলো দেয়া হয়েছে, পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটিগুলো দেব এবং উপজেলা পর্যায়েও কমিটি দেব, সেগুলো আমাদের সেন্ট্রাল থেকে যে নির্দেশনাগুলো আসবে সেভাবেই আমরা কার্যক্রম চালানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগেই বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে একটা সুন্দর, সুষ্ঠুভাবে পরিচালনা করার একটা আশ্বাস জানালেন। তো আমি যদি জানতে চাই, আসলে এই কমিটির মাধ্যমে মানে কিভাবে আপনারা ভবিষ্যতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। দেখুন, 3 দিন আগে আমাদের বিসিএস পরীক্ষার যে বিষয়গুলো ছিল, যে বাংলাদেশ সিভিল সার্ভিস, বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশন, এই পাবলিক সার্ভিস কমিশন একটা নির্দেশনা দিয়ে দিছে যে বিসিএসের এর আগে কিন্তু আবেদনের ফি ছিল 700 টাকা, সেটা কিন্তু অনেক কমানো হয়েছে। এবং শুধু তাই নয়, পাশাপাশি যত সরকারি চাকরি আছে এই চাকরির আবেদন ফি কিন্তু 200 টাকা নির্ধারণ করা হয়েছে। এগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। বিগত 10-15 বছর ধরে সাধারণ শিক্ষার্থীরা এই দাবিগুলো উত্থাপন করে এসেছিল, কিন্তু আলটিমেটলি এগুলো কার্যকর হয়নি। তো এগুলো কিন্তু আজকের এই নতুন বাংলাদেশ সৃষ্টি হওয়ার কারণেই এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে বলে আমি মনে করি। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের বা মতাদর্শের শিক্ষার্থীরা এখানে রয়েছে, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা এখানে রয়েছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম এমনভাবে কাজ করে যাবে যাতে করে সাধারণ শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কুড়িগ্রাম জেলায় কমিটি দেওয়ার পরে থেকে আমরা দেখেছি কুড়িগ্রাম জেলায় কয়েকজন পদত্যাগও করেছে। তো সেই পদত্যাগগুলো আপনি কিভাবে দেখছেন, বা আপনার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে দেখছে? এখন কিন্তু বাক স্বাধীনতা রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে, যেটি গত 15-16 বছর ছিল না। অর্থাৎ আমাদের কমিটিতে নাম আছে জন্য তাকে এই কমিটিতে থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যারা কমিটিতে এখনও রয়েছে তারা যদি দেশের স্বার্থে, কুড়িগ্রামের স্বার্থে কাজ করতে চায়, তারা অবশ্যই কমিটিতে থেকে তারা কাজ করতে পারবে। কমিটির বাইরে যারা আছে তারাও কিন্তু দেশের স্বার্থে, কুড়িগ্রামের স্বার্থে কাজ করে যেতে পারবে। সেক্ষেত্রে যেহেতু প্রত্যেকেরই স্বাধীনতা রয়েছে,
নিজের সিদ্ধান্ত গ্রহণ করার, সেদিক থেকে আমি মনে করি যে তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে, এটা স্বাভাবিকভাবেই আমরা দেখছি। আরেকটি কথা আমি বলি, সংযোজন করি, সেটি হচ্ছে দেখুন কমিটিতে যাদের নাম দেয়া ছিল তাদের সাথে কথা বলেই কমিটিতে নামগুলো দেয়া হয়েছিল। তো পরবর্তীতে যখন কমিটিতে তাদের নাম চলে আসলো, যখন এটা পাবলিশড হয়ে গেল সেন্ট্রাল থেকে, তখন দেখা গেছে যে হয়তো তাদের পরিবার এবং তাদের যে আত্মীয় স্বজন, তাদের বাবা মা, তারা চায়নি যে তারা এরকমভাবে লিস্টেড থাকুক বা তাদের নাম রেখে, কমিটিতে তাদের নাম রেখেই তারা এখানে সক্রিয় ভূমিকা পালন করুক। আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথে কথা বলেছি, প্রত্যেকেই আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র তাদের পারিবারিক কিছু দ্বিধাদ্বন্দ্বের কারণে, তাদের বাবা মা চায়নি, তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব চায়নি, সেজন্যই তারা পদত্যাগ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে তাদের পদত্যাগ করার অন্য কোনো কারণ তারা আমাদেরকে দর্শায়নি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো হবে, এই ভবিষ্যৎ পরিকল্পনায় ভবিষ্যৎ যে আমাদের জেলার যে কাজগুলো হবে, সেইখানে বৈষম্য ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটি কতটুকু স্বাক্ষর রাখবে বলে আপনি মনে করেন, বা এটা জানতে পারি কি? হ্যাঁ, দেখুন আমরা শুধুমাত্র কমিটি দেওয়ার পর যে কাজ করে যাচ্ছি এরকমটি নয়। আমরা 5 তারিখ যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, এই 5 তারিখ দুপুরের পর থেকেই আমরা কিন্তু বিভিন্ন মন্দির পাহারা দিয়েছিলাম, বিভিন্ন হিন্দু পাড়া পাহারা দিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমার ইউনিয়ন এবং আমার পাশের ইউনিয়নে মাইকিংও করে দিয়েছিলাম, যাতে করে কোনো অন্যায় অত্যাচার করা না হয়। তো তখন থেকে আমরা কার্যক্রম চালিয়ে আসতেছি। পাশাপাশি দেখা গেছে যে এই যে পৌরসভার যে টোল আদায়ের বিষয়গুলো, এতে করে গরিব দুঃখী যে মানুষগুলো, আমাদের রিক্সা চালক, ভ্যান চালক, অটো শ্রমিক, এনাদের যে উপর যে একটা নির্মম অত্যাচার চলে আসছিল, এগুলো নিয়েও আমরা কাজ করেছি। তারপর দেখা গেছে যে বিদ্যুতের যে বিষয়গুলো, বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়গুলো, এগুলো নিয়ে কাজ করেছি। বিভিন্ন জায়গায় নদী খনন, বালু উত্তোলনের যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমরা ডিসি মহোদয়কে জানিয়েছি, উনি পদক্ষেপ নিয়েছেন, অথবা এখনও অনেক বিষয় আছে যেগুলো কার্যকর রয়েছে। আমাদের পাশাপাশি আমাদের কুড়িগ্রাম সরকারি কলেজের কিছু সংস্কারের দাবি তুলে ধরা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে দুর্নীতি অনিয়ম হয়েছিল, নিয়োগ বাণিজ্য করেছিলেন প্রতিষ্ঠান প্রধানেরা এবং প্রতিষ্ঠানের সভাপতিরা, এগুলো নিয়েও আমরা কাজ করেছি বিভিন্ন জায়গায়। তো কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে আমি যেটা মনে করি, কুড়িগ্রাম যেহেতু কৃষি নির্ভর একটি অঞ্চল, আমাদের কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ফেসিস্ট ভিসি জাকির হোসেন ছিল, ডক্টর জাকির হোসেন, তার কিন্তু পদত্যাগ আমরা ঘটিয়েছি এবং নতুন ভিসি স্যারকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। এবং তিনিও প্রতিশ্রুতিবদ্ধ যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। সেদিক থেকে আমি মনে করি কুড়িগ্রাম যেহেতু কৃষি নির্ভর একটি জেলা, এখানে আমাদের কম বেশি 18টি নদ নদী রয়েছে। এই নদ নদীগুলোর মাধ্যমে আমরা যদি কৃষিকে ডেভেলপ করতে পারি, তাহলে এখানে আমাদের অনেক কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এভাবে আমরা কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যেতে পারি। পাশাপাশি আমাদের দেখতে হবে যে আমাদের কুড়িগ্রামে একটা টেক্সটাইল মিলস রয়েছে। এই টেক্সটাইল মিলসটা কিন্তু যখন মাইদুল ইসলাম, আমাদের উলিপুর আসনের মাইদুল ইসলাম যখন প্রতিমন্ত্রী ছিলেন, তখন তিনি চালু করেছিলেন কাশেম ফাউন্ডেশনের মাধ্যমে। পরবর্তীতে এটা কিন্তু বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের আমলে। এই টেক্সটাইল মিলসটা যখন চালু হয়েছিল, তখন কিন্তু প্রতিদিন শত শত ট্রাকে মাল চলে আসতো, এখানে লোড হতো, আনলোড হতো। তাহলে এখানকার মানুষ কিন্তু তখন কর্মসংস্থানের একটা সুযোগ পেয়েছিল। তো আমি অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে এই টেক্সটাইল মিলটাকে পুনরায় চালু করা হয়। এতে করে আমাদের কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা কিছুদিন আগেই দেখেছি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসলে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তাটা কেমন মনে করেন আপনারা? আচ্ছা, দেখুন আমরা সবাই অবগত রয়েছি যে যখন আমরা আন্দোলন সংগ্রামগুলো করেছিলাম, যদিও বা এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছিল, কিন্তু দল মত নির্বিশেষে শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সকল দলের, কৃষক, শ্রমিক, দিনমজুর, জেলে, তাঁতি, কামার কুমার, রিক্সা চালক, ভ্যান চালক, বিএনপি বলেন, জামাত বলেন, শিবির, ছাত্রদল, ছাত্র ফ্রন্ট, তারপর ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ সহ যত রাজনৈতিক দল রয়েছে এবং যত সাধারণ মানুষ রয়েছে, সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল। যার কারণেই কিন্তু আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে পেরেছি, সচেষ্ট হয়েছি। কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভারতে বসে আমাদের এই দেশের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করছে, দেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা মনে করি আমরা যেভাবে একত্রিত হয়ে
সবাই মিলে এই সরকারকে পতন করেছিলাম, একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে লালন করেছিলাম। সেটা বাস্তবায়ন করার জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্য ধারণ করে থাকতে হবে, একসাথেই থাকতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একসাথে থাকতে হবে। এদিক থেকে আমি মনে করি যে গত পরশুদিন আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 32টি রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, এই ছাত্র সংগঠনগুলো কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ছিল সেখানে। তারা হাতে হাত রেখে সেখানে শপথ পাঠ করেছে যে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একে অপরের পাশে থেকে একসাথেই কাজ করে যাব। এজন্য আমি মনে করি যে অবশ্যই আমাদের এই ঐক্যটা দরকার, তাহলে আমরা সোনার বাংলাদেশ করতে সক্ষম হব। আরেকটা ঘটা করেই যদি ছোট্ট করেই কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘটনাগুলো ছোট্ট করেই কি বলবেন আপনি এই আন্দোলন সম্পর্কে? কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন শুরু হয় 15 জুলাই। এই 15 জুলাই যখন আন্দোলন শুরু হয় কলেজ মোড় টাউন হলের সামন থেকে, সেখান থেকে আমরা শাপলা পর্যন্ত যাই, গিয়ে ওখানে বক্তব্য শেষ করে ওখানে আন্দোলন শেষ করি। কিন্তু ছাত্রলীগের কিছু নেতাকর্মী, নিষিদ্ধ সংগঠনের কিছু ছেলেপেলে ছিল যারা পরবর্তীতে কলেজ মোড়ে গিয়ে আমাদের যে প্রোগ্রামের কয়েকজন ভাই ছিল সহযোদ্ধা, তাদেরকে মারধর করেছিল। এরপর আমাদের যে সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজের বাঁধনের ভেতরে ঢুকে আমাদের ছোট ভাইদের ওপর অত্যাচার চালিয়েছিল। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমাদেরকে তবুও আগাতে হবে, আমাদের থেমে যাওয়া যাবে না। তারপর থেকে অনেকেই পলাতক ছিলাম, হয়তোবা কুড়িগ্রামে ওপেনলি ঘোরাঘুরি করা হয়নি। অনেকের হয়তো ফোন ট্র্যাকিং করা হয়েছিল, ফোন দিয়ে হুমকি ধামকি দেওয়া হয়েছিল। অনেকের ছবি ফেসবুকে নিষিদ্ধ সংগঠনের ফেসবুক পেজে তারা ছবি দিয়ে পোস্ট করেছিল যে একে চেনেন কি না, একে কোথায় পাওয়া যাবে, খোঁজাখুঁজি করছিল। তো ওই সময়গুলোতে আমরা বিভিন্ন জায়গায় তখন পরিকল্পনা করতাম। যেমন 1 তারিখের বয়েজের যে প্রোগ্রামটি ছিল, যখন আমরা দেখলাম যে বয়েজের প্রোগ্রামটি আমরা বের করতে পারতেছি না, তারপর আমরা চিন্তা করলাম যে আমাদের তাহলে কীভাবে আরও প্রোগ্রাম মানে সাকসেস করা যায়। আমরা বয়েজে কিন্তু বয়েজ গার্লস, তারপর হচ্ছে মহিলা কলেজ, সরকারি কলেজ থেকে শুরু করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওই প্রোগ্রামে ছিল, কিন্তু পুলিশের বাধার মুখে আমরা সেদিন প্রোগ্রামটি বের করতে পারিনি। তারপরে আমরা কিন্তু পুলিশকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছিলাম। পরবর্তীতে আমরা ভকেশনাল মোড় থেকে আমরা পরে মিনা বাজারের ওইদিকে গিয়ে দুর্গাপুরে যাই। দুর্গাপুরে গিয়ে আমরা প্রথমে আরেকটা মজার ঘটনা বলি। আমরা ভকেশনাল মোড়ে গিয়ে বসে পরিকল্পনা করার সময় দেখা গেছে যে পুলিশ কিন্তু সেখানেও ধাওয়া দিয়েছিল হৃদয় হোটেলে। ভকেশনাল মোড়ের হৃদয় হোটেলে ধাওয়া খাওয়ার পরে দুর্গাপুরে গিয়ে একটা জায়গায় বসে কিন্তু পরিকল্পনা করা হয় যে 4 তারিখে আমরা কোথায় একত্রিত হব, কীভাবে প্রোগ্রামটি হবে। পরবর্তীতে 4 তারিখের প্রোগ্রাম সম্পর্কে হয়তো জানেন। প্রথমে আমাদের ভেন্যু ছিল হচ্ছে পৌরবাজার। পরবর্তীতে দেখা গেল যে কলেজ মোড় থেকে পৌরবাজার পর্যন্ত এই নিষিদ্ধ সংগঠন দখল করে নিয়েছে। পরবর্তীতে আমরা ভেন্যু দিয়ে দিলাম দাদা মোড়। কিন্তু ততক্ষণেই কিছু স্টুডেন্ট, সাধারণ শিক্ষার্থীরা পৌরবাজারে যারা এসেছিল, তার মধ্যে আয়াত নামের একটি ছোট বোন, ক্লাস 10-এর ছোট বোন, তাকে ধরে মারধর করা হয়। পরবর্তীতে দাদা মোড়ে আমাদের দীর্ঘ 12:30 থেকে 3:30 পর্যন্ত দীর্ঘ 3 ঘন্টার ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ার শেল, পুলিশের গুলি, ছড়রা গুলি, রাবার বুলেট, এগুলোর মুখোমুখি হয়েও এবং এই নিষিদ্ধ সংগঠন সহ আওয়ামী লীগ, যুবলীগের যে ব্যক্তিরা রয়েছিলেন সংগঠনের, তাদের মাথায় হেলমেট এবং হাতে যে দেশীয় অস্ত্র ছিল, এগুলো দেখেও কিন্তু আমরা পিছু পা হইনি। কারণ আমরা জেনে গিয়েছিলাম যে ততক্ষণে কিন্তু আমাদের প্রায় 1500+ ভাই শহীদ হয়ে গিয়েছিলেন। তো আমাদের কিন্তু আর হারানোর কিছু ছিল না, আমরা শহীদি তামান্না নিয়েই মাঠে গিয়েছিলাম। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমরা যদি আজকে কুড়িগ্রামকে মুক্ত করতে না পারি, তাহলে হয়তো সারা বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, কিন্তু কুড়িগ্রাম পরাধীন অবস্থায় থেকে যাবে। সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আর এই 5 তারিখের যে ক্ষমতাচ্যুত হওয়ার খবরটা আপনি সর্বপ্রথম কার কাছ থেকে পেয়েছিলেন? 5 তারিখের ক্ষমতাচ্যুত হওয়ার খবরটি আমি সরাসরি কারো কাছ থেকে ফোনে পাইনি। কারণ হচ্ছে 4 তারিখ যখন প্রোগ্রাম শেষ করে, কুড়িগ্রামের প্রোগ্রাম শেষ করে আমি বাসা চলে যাব, তখন আমার ফোন ফ্লাইট মোড করা ছিল। কারণ আমি নিজেও ভয়ে ছিলাম এবং অন্যান্য যারা ছিল আমার সহযোদ্ধা, তাদেরও ফোন ফ্লাইট মোড করা ছিল, যার কারণে ফোনে যোগাযোগ সেভাবে হয়নি, সুযোগ হয়নি। এবং আপনি জানেন যে 5 তারিখ কিন্তু ওয়াইফাইও অফ করে দেওয়া হয়েছিল, যার কারণে আমি কিন্তু আমাদের বাসায় যে টেলিভিশন রয়েছে, টেলিভিশনে আমি নিউজ দেখতেছিলাম। তো একটা সময় গিয়ে আমি যখন যে
আল জাজিরার একটা নিউজ দেখলাম, ওখানে লাইভ দেখাচ্ছিল যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটি হয়েছে, এই আন্দোলনের যে আমাদের ছাত্র ভাই ও বোনেরা এবং ছাত্র জনতা তারা গণভবনের দিকে মুভ করছে এবং গণভবনের ভিতরে ঢুকে গেছে। যখনই গণভবনের ভিতরে ঢোকা দেখেছি তখনই নিচে হেডলাইন দেখলাম ইংলিশে উঠেছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে করে ভারতে চলে গেছেন। সেই সময়ের অনুভূতিটা সেই সময়ের অনুভূতি আপনাকে আসলে বললে প্রকাশ করা যাবে না। আমাদের যে এত ত্যাগ তিতিক্ষা এবং আমাদের মন প্রাণ থেকে আমরা যেদিন এক দফা দাবি জানিয়েছিলাম সেদিন থেকেই কিন্তু আমরা মন প্রাণ থেকে ধারণ করে নিয়েছিলাম যে এই দাবি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দাবি না, এটা সাধারণ মানুষেরও দাবি। এই নির্যাতিত নিষ্পেষিত আমাদের কৃষক কামার কুমার জেলে তাঁতি দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক সকলের এটা প্রাণের দাবি। যখন এই দাবিটা বাস্তবায়ন হয়, যখন আমরা মৃত্যুর মুখোমুখি লড়াই করে এই দাবিটাকে বাস্তবায়ন করতে পারলাম, তখন আসলে অনুভূতিটা কীরকম হয় সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আমার জীবনের সবথেকে বেশি আনন্দঘন মুহূর্তটি সেদিন অনুভব করেছিলাম। ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোগ্যতায় নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত হোক, এই কামনা এই বাসনা ব্যক্ত করে আজকের এই পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন সবাই।